নাগিন ডান্স থেকে বর্তমানে টাইম আউট মাঝে আরো কত রকমের আসলে বিতর্ক। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন যেন আসলে উত্তেজনার পারদে ঠাসা। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানে যেন আসলে একটা অন্যরকম দ্বৈরথ, অন্যরকম একটা রাইভালিটি। এই যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আরও একটা ম্যাচ শুরু হচ্ছে কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6:30 এবারে টি-20 বিশ্বকাপে তাদের দুই দলের মুখোমুখি আমরা লড়াই একটা দেখব। সেই ম্যাচের আগে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার কোন ক্রিকেটাররা থ্রেট হতে পারেন, বাংলাদেশের কোন ক্রিকেটারদের উপর আসলে নজর থাকবে এবং বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। আমরা বাংলাদেশটা নিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের কথা বলেন যে বাংলাদেশের কাদের উপর নজর থাকবে, আপনার যখন একাদশে বা আপনার স্কোয়াডে যখন সাকিব আল হাসানের নামটা থাকবে তখন আপনি নিশ্চিতভাবেই সাকিব আল হাসানকে নিয়ে আসলে বেশি নজরে রাখবেন। কারণ সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি কিনা আসলে ব্যাটে বলে আপনাকে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন, প্রতিপক্ষকে একাই গড়িয়ে দিতে পারেন। সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে আসলে পারফরমেন্সটা কেমন, আমরা যদি তার পারফরমেন্সের কার্ডটা একটু দেখি। এখন পর্যন্ত তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 9টা টি-20 খেলেছেন এবং যেখানে তিনি 178 রান করেছেন, খুব সম্ভবত তার 20-এর মতো অ্যাভারেজ, কিন্তু তার উইকেট বোলিং কার্ডটা কিন্তু খুবই দারুণ। সেখানে আপনি যদি দেখেন যে তিনি এই যে 9 ম্যাচ খেলেছেন, 12টা উইকেট নিয়েছেন, তার সবচেয়ে ভালো যে ব্যাপারটা তিনি 6.48 বা 58 এরকম একটা ইকোনমি রেটে বোলিং করেছেন তাদের বিপক্ষে। আসলে এই যে ইকোনমি রেটটা এটা কিন্তু বাংলাদেশকে আসলে অনেক বেশি কাজে দেবে। আপনারা যদি যারা গতকালকে রাতের ম্যাচটা দেখছেন ডালাসে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের, সেখানে যে যুক্তরাষ্ট্রের যে স্পিনার ছিলেন তিনি কিন্তু আসলে দারুণ বোলিং করেছেন, পাকিস্তানকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান কিন্তু এরকম একটা রোল প্লে করতে পারেন, যদিও সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে খুব ভালো ছন্দে নেই, জিম্বাবুয়ের বিপক্ষে খুব বেশি ভালো করতে পারেনি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার বোলিং কার্ডটা আসলে খুব স্বাচ্ছন্দ্যময় ছিল না। কিন্তু তারপর আপনি যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন, বাংলাদেশের আসলে আপনার যখন আশা করবেন তখন আপনাকে সাকিবকে আসলে ভরসা করতে হবে। সাকিব আল হাসানের আসলে ভরসার একেবারে অন্যতম জায়গা। এখন তাদের আসলে নজর রাখতে হবে, মানে শ্রীলঙ্কার কারা আসলে বাংলাদেশের থ্রেট হতে পারেন। বাংলাদেশের তাদের অনেকগুলো ক্রিকেটার আছে যারা কিনা বাংলাদেশের থ্রেট হতে পারেন। আপনি মাথিসা পাথিরানের কথা বলতে পারেন, ওয়ানেন্দু হাসারাঙ্গার কথা বলতে পারেন, আরও যারা আছে আরও অনেকের কথা বলতেন, দাসুন সানাকের কথা আপনি বলতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান আছেন কুশাল মেন্ডিস, তিনি সম্ভবত বাংলাদেশের জন্য আসলে সবচেয়ে বড় হুমকিটা হয়ে দাঁড়াতে পারেন। তার যদি আমরা পারফরমেন্স কার্ডটা দেখি, তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন। তার স্কোর আমরা যদি কার্ডটা দেখি, সেখানে তিনি 8টা ম্যাচ খেলেছেন, এখন পর্যন্ত 432 রান করেছেন, অ্যাভারেজ 54, স্ট্রাইক রেট 164.25 এবং 8টা ম্যাচ খেলেছেন যেখানে 6টা হাফ সেঞ্চুরি করেছেন। আপনি বুঝতে পারছেন যে তিনি আসলে কতটা ভয়ঙ্কর বাংলাদেশের বিপক্ষে। এবং এই যে 8টা ম্যাচ খেলেছেন, সেখানে শ্রীলঙ্কার যে ম্যাচগুলো জিতেছে সেখানে বেশিরভাগ 4টা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আমি নিশ্চিত এই কার্ডটা দেখার পর বা এই যে তার পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে তার যে পারফরমেন্স সেটা দেখার পর আপনি নিশ্চিতভাবে আন্দাজ করতে পারছেন কুশল মেন্ডিসকে ফেরানোটা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের। তিনি পাওয়ার প্লে আসলে পাওয়ার প্লে নির্ভর একটা ব্যাটসম্যান টাইপের, কারণ পাওয়ার প্লে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, অনেক মার্কুটে থাকেন। তাকে যদি আসলে দ্রুত ফেরানো যায় বাংলাদেশের জন্য কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের জন্য আরও একটা জায়গায় নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার লেট অর্ডারটা খুবই দারুণ, তারা আসলে দ্রুত রান তুলতে পারেন, যদিও মাঝের দিকে তারা যদি রান করতে না পারেন সেটা কিন্তু শেষ দিকে দাসুন সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা কিন্তু পুষিয়ে দিতে পারেন। বাংলাদেশকে এই জায়গাটাতে নজর রাখতে হবে যেন ডেথ ওভারে গিয়ে আসলে বেশি রান খরচা করা না হয়। আপনি যদি তাদেরকে 170 বা 160 বা 150 রানের মাঝে আটকে দিতে পারেন, ডালাসের যে উইকেট সেটা কিন্তু আপনাকে আসলে মানে ম্যাচ জেতাতে খুব বেশি সহায়তা হবে। কিন্তু এই ম্যাচের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে টস জেতাটা আসলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আপনি যদি এর আগের যে ম্যাচটা দেখেন, প্রথম দিন যে ম্যাচটা হয়েছিল উদ্বোধনের দিনে কানাডা এবং যুক্তরাষ্ট্রের, সেখানে কিন্তু রান চেজ করে ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতে নিয়ে গিয়েছিল। গতকাল যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাও কিন্তু আসলে আপনি রান চেস করে হয়েছে। বাংলাদেশের ম্যাচটা যদি আসলে রাতে হবে সেখানে ডিও একটা ফ্যাক্টর হতে পারে। আর সেই ক্ষেত্রে বাংলা যদি আগে টস জিততে পারে, টস জিতে যদি আসলে বোলিংটা আগে নিতে পারে, আপনি যদি দ্রুত বোলিংটা করে নিতে পারেন, সেই ক্ষেত্রে পরের দিকে কিন্তু তাদের বল গ্রিপ করা, মানে শ্রীলঙ্কা যখন যদি পরে বল করে সেটা কিন্তু গ্রিপ করে তাদের একটা বড় সমস্যা হবে, তখন ব্যাটসম্যানদের জন্য একটা কাজটা সহজ হয়ে যাবে। টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান শান্ত নিশ্চিতভাবেই, শুধু নাজমুল হাসান শান্ত না, পুরো বাংলাদেশের মানুষও নিশ্চিতভাবে চাইবেন নাজমুল হোসেনের শান্ত টস জিতবেন এবং টস জিতে হয়তো ফিল্ডিং করার সিদ্ধান্তটাই নেবেন।
এখন আমরা আসলে একাদশটা কেমন হতে পারে, বাংলাদেশের একাদশ নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার জায়গা নেই, কারণ আপনি জানেন যে এই যে 15 জন ক্রিকেটার গেছেন তাদের মধ্যে কোন 11 জন খেলবে এটা প্রায় আমাদের সবাই আসলে জানা। তারপর আমরা আসলে আলোচনা করতে চাই যে আমরা যদি শুরুটা করতে চাই ওপেনিং, আসলে ওপেনিংয়ে আমার একেবারে পছন্দ সেটা হচ্ছে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। কেন পছন্দ আপনি হয়তো বলতে পারেন, লিটন দাসের কথা বলতে পারেন, লিটন দাস ফর্মে নেই, সৌম্য সরকার হয়তো সেভাবে ফর্মে নেই, কিন্তু তানজিদ হাসান তামিম কিন্তু দারুণ ফর্মে আছে। তানজিদ হাসান তামিম যদি এখন পর্যন্ত টি-20 ক্যারিয়ারটা দেখেন সেটা হচ্ছে তিনি 7 ম্যাচ ব্যাটিং করেছেন, 237 রান করেছেন, 47 প্লাস অ্যাভারেজ, স্ট্রাইক রেট 126-এর একটু বেশি। তার মানে হচ্ছে তিনি রানে আছেন, তিনি রান করছেন, একটু হয়তো 1-2 ম্যাচ হয়তো রান করতে পারছেন না, কিন্তু বেশিরভাগ ম্যাচগুলো তিনি রান করছেন। তার রান করাটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার একটা জিনিস হচ্ছে যে সৌম্য এবং তানজিদ তামিমের যে জুটিটা আছে, ওপেনিং জুটিটা আছে, সেটাই হয়তো বাংলাদেশকে ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই জুটিটাই আসলে বাংলাদেশকে ম্যাচ জেতাবে। তার একটা বড় কারণ হচ্ছে যে এখন মধ্যে এই জুটিটা 4টা ম্যাচ খেলেছেন, যেখানে 2টো ম্যাচে তারা 100-র বেশি রানের জুটি করেছেন, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচ ছিল, একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল। এই যে 100-র বেশি জুটিতে তারা জুটি করতে পারেন, এইটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। 4টা ম্যাচে 2টো যখন আপনি 100-র বেশি জুটি করবেন, সেটা কিন্তু একটা ভালো বা ইতিবাচক একটা জিনিস দেখা যাচ্ছে। এবং এটা যদি কালকে যদি আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, তারা দুজন যদি এরকম একটা ভালো স্টার্ট এনে দিতে পারে বাংলাদেশকে, তখন কিন্তু আপনি বড় রান করতে পারবেন, বড় রান চেস করতে পারবেন। আমার কাছে মনে হয় যে এইখানে আসলে টিম ম্যানেজমেন্টের উচিত তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের উপরই বিশ্বাসটা রাখা। যদিও আমরা গত প্র্যাকটিস ডেতে দেখেছি যে সৌম্য সরকার একটু নিচের দিকে ব্যাটিং করানোর প্র্যাকটিস করা হচ্ছে, পুরনো বলে প্র্যাকটিস করা হচ্ছে শুধু, কিন্তু সৌম্য সরকার যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশের এটা একটা বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। আমি চাইবো সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমি আসলে ওপেন করুক। 3 নম্বরে হয়তো আপনি লিটন দাসকে খেলাবেন। ভারতের বিপক্ষে যে ম্যাচে তিনি খেলেছিলেন, যদিও তিনি রান করতে পারেন, লম্বা সময় ধরে তিনি রান করতে পারছেন না, কিন্তু এইখানে আপনি হয়তো লিটন দাসকে আরও একটা সুযোগ দিতে চাইবেন। আপনি চাইলে হয়তো জাকির হাসানকে আপনি খেলাতে পারেন লেট অর্ডারে, কিন্তু আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট আরও একটা সুযোগ লিটন দাসকে দেবে। সেক্ষেত্রে 3 নম্বর হয়তো লিটন দাসই খেলবেন এবং 4-এ নাজমুল হোসেন শান্ত। এরপরে তো আসলে খুব বেশি চেঞ্জ নেই। 5-এ তাওহিদ হৃদয়, 6-এ সাকিব আল হাসান, 7-এ মাহমুদুল্লাহ রিয়াদ এবং 8 নম্বর আপনি খুব সম্ভবত রিশাদ হোসেনকে খেলানো হবে। কারণ রিশাদের লাস্ট সিরিজের যে পারফরমেন্সটা ছিল, মানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি ভালো করেছেন, জিম্বাবুয়েকেও একেবারে খারাপ করেননি। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে তার যে পারফরমেন্সটা ছিল, ওয়ানিন্দু হাসানাঙ্গার বিপক্ষে তার ব্যাটিংটা যেটা এরকম ছিল, সেই কারণে হয়তো রিশাদ হোসেনকে আপনি অনেকটা এগিয়ে রাখবেন। এবং আপনার হাতে যদি একজন লেগ স্পিনার আছে, যদিও যেহেতু ভালো পারফর্ম করছে, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে তাকে একাদশে দেখতে চাইবেন। এইখানে কপাল পড়তে পারে যে শেখ মেহেদিকে হয়তো খেলানো নাও হতে পারে। কেন? এটা কারণ হচ্ছে যে যেহেতু ডালাসের উইকেটটা একটু পেস বান্ধব, একটু পেসারদের একটু সুবিধা আছে। আপনারা দেখেছেন গতকাল পাকিস্তান 4টা পেসার নিয়ে খেলেছে, তার মানে হচ্ছে বাংলাদেশকে আসলে অন্তত 3টা পেসার নিয়ে খেলাতে হবে। আপনি যদি 3টা পেসার নিয়ে খেলাতে চান, এই যে আমি বললাম যে রিশাদ হোসেন পর্যন্ত, এটা কিন্তু 8 নম্বর পর্যন্ত আপনি যে বাকি 3টা আপনি পেসার খেলাতে পারেন। সেখানে পেসার হিসাবে আপনি যেহেতু শরীফুল ইঞ্জুরিতে পরে ছিটকে গেছেন খুব সম্ভবত, সেক্ষেত্রে হয়তো আপনি আসলে যে বাকি যে 3 জন পেসার আছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিবকে হয়তো খেলাতে চাইবেন। এই হচ্ছে আমার প্রেডিক্টেড 11। আমার কাছে মনে হয় যে এরকমই আসলে একটা 11 আমরা আগামীকাল সকাল 6:30টার দিকে যখন আসলে ম্যাচটা শুরু হবে, তখন আমরা এরকম একটা একাদশী হয়তো দেখবো। এর মাঝে আসলে চেঞ্জ আসলে খুব একটা জায়গা নেই। সেক্ষেত্রে চেঞ্জ যদি আসে, সেক্ষেত্রে লিটন দাস যদি না খেলে, সেক্ষেত্রে হয়তো আপনি জাকির আলীকে আপনি হয়তো দেখতে পারেন। এরকমই আসলে একটা প্রেডিক্টেড 11 হবে। কিন্তু বাংলাদেশের জন্য কালকে ম্যাচটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনি যদি এই ম্যাচটা জিতে যেতে পারেন, আপনার জন্য কিন্তু আসলে যেটা বলে যে সাধারণ মানুষ যেমন বলে যে 1 পা দিয়ে রাখলো, এরকম একটা সুপার হিট 1 পা দিয়ে রেখে যেতে পারবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু প্রায় বিদায় নিয়ে ফেলবে। আপনি যদি শ্রীলঙ্কাকে একদম বিদায়ের পর্যায়ে পৌঁছে দিতে পারেন, আপনার জন্য সুপার হিটে যাওয়া সহজ। দর্শক আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, বাংলাদেশের কাদের উপর নজর থাকবে, শ্রীলঙ্কা বা আসলে কারা আসলে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশের কালকের ম্যাচটা কেমন ফলাফল হবে, কেমন ম্যাচ প্রত্যাশা করছেন। আমি আসলে নিশ্চিতভাবে আশা করছি যে লাস্ট কয়েকটা সিরিজ বা যতবার আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দেখা হয়েছে, একটু ক্লোজ গেম হয়েছে। আমার মনে হয় যে আগামীকাল করছে এরকম একটা ম্যাচই হবে। ম্যাচের পর অবশ্যই আপনাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হবে। আমরা চেষ্টা করব নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে
বাংলাদেশের ম্যাচ দেখুন, বাংলাদেশ হয়তো খারাপ করছে, এখন হয়তো ভালো করতে পারছে না, কিন্তু দলটা যেহেতু আসলে বাংলাদেশ, দলটা যেহেতু আমাদেরই, আসলে দেশটাও যেহেতু আমাদের, সমর্থন করুন। বাংলাদেশের মানে ক্রিকেটার যারা আছেন তাদের আসলে পজিটিভ কথা বলুন, অন্তত যেন তারা যেন ওই একটা ইতিবাচক একটা ব্যাপার খুঁজে পায় যে বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে, ওই সাহসটা যেন পায়। বাংলাদেশের আরও একটা সাহসের দরকার, সেটা হচ্ছে ক্রিকেটারদের মাঝে এই সাহসটা থাকতে হবে যে আমরা আগামীকাল জিতবো, জিততেই মাঠে নামবো। এইরকম একটা সাহস নিয়ে যদি মাঠে নামা যায়, আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব, এবং বাংলাদেশ নিশ্চিতভাবেই, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লড়াই নিশ্চিতভাবে তারা আছে।